কল্যাণপুরের জাহাজবাড়িতে জঙ্গি সাজিয়ে ৯ জনকে হত্যা মামলা, শেখ হাসিনা সহ পলাতক ৬ আসামিকে হাজিরে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ট্রাইব্যুনালের। ব্রাহ্মণবাড়িয়ায় বালু উত্তোলনে বাধা দেওয়ার গ্রামবাসীর ওপর গুলি, আহত ৪। মাদারীপুরে রাতের আধারে টর্চ জ্বালিয়ে ফের দুপক্ষের সংঘর্ষ, শতাধিক হাত বোমা বিস্ফোরণ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, পৌঁছে দিলেন যুবরাজ সালমানের শুভেচ্ছা বার্তা। দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা। অন্তর্বর্তী সরকারের বিতর্কিত টেলিকম আইন ও নীতিমালা পর্যালোচনার দাবি উদ্যোক্তাদের, প্রয়োজন বিনিয়োগের পথনকশাও। পিটিআরসি যে পরিমাণ ক্ষমতা খর্ব করা হয়েছে এটা পুনর্বিবেচনা করা উচিত। ইন্টারিম গভর্নমেন্টের সময় আমরা যেটা দেখেছি, তাড়াহুড়ো করে আইনটা পরিবর্তন হয়েছে, সেখানে সমসাময়িক যেসব বিষয়গুলো আসা উচিত ছিল সেগুলো আসেনি। ঈদ ঘিরে দর্জিপাড়ার বেড়েছে ব্যস্ততা, ফুরসত নেই কারিগরদের। ১০ রোজার পর আরও এক দফা বাড়বে অর্ডার। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরও খবর নিয়ে দুপুরের বাংলাদেশে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ছোঁয়া খন্দকার। কল্যাণপুরের জাহাজবাড়িতে ৯ যুবককে জঙ্গি সাজিয়ে হত্যার অভিযোগের মামলায় শেখ হাসিনা সহ পলাতক ৬ আসামি আত্মসমর্পণের জন্য হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এদিকে জুলাই আন্দোলনে যাত্রাবাড়িতে পুলিশের গুলিতেই নিহত হয় আরেক পুলিশ কর্মকর্তার ছেলে ইমাম হোসেন তাইম হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান সহ ১১ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর বিচারিক প্যানেল এই আদেশ দেন। এ সময় ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন গ্রেফতার ২ আসামি। ৯ আসামির অনুপস্থিতিতেই বিচার শুরু হলো। সাক্ষ্য গ্রহণ ২৯ মার্চ। এদিকে ট্রাইব্যুনাল ১-এ জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে প্রথম দিনে সাক্ষ্য দিলেন জুলাই আন্দোলনে আহত ইমরান হোসেন। এর আগে ১০ ফেব্রুয়ারি এই মামলার সূচনা বক্তব্য উপস্থাপনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিচার কাজ শুরু হয়। এ মামলায় মোট ২৮ জন সাক্ষী রয়েছেন। এদিকে ট্রাইব্যুনাল ২-এ কুষ্টিয়ায় ৬ জনকে হত্যাসহ মানবতা বিরোধী অপরাধের মামলায় হাসানুল হক, ইনুর সাফাই সাক্ষীকে জেরা করছেন প্রসিকিউশন। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেঘনা নদীতে বালু উত্তোলনে গ্রামবাসী বাধা দিলে গুলি চালিয়েছে বালু ব্যবসায়ীরা। এ সময় গুলিবিদ্ধ হন ৪ জন। এ বিষয়ে আমরা আরও তথ্যাদি জানতে চাই। আমার সহকর্মী শফিকুল ইসলাম শফিক সেই তথ্যগুলো রাখছেন। শফিক, যে ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়াতে ৪ জন গুলিবিদ্ধ হয়েছেন, তাদের সম্পর্কে একটু জানতে চাই এবং এই ঘটনার আরও কি কি তথ্য আপনার কাছে রয়েছে? আচ্ছা, এই ঘটনায় কিন্তু মোট ৪ জন গুলিবিদ্ধ হয়েছে। সেটি সংখ্যা আরো কিন্তু বাড়তেও পারে, কারণ এটি হচ্ছে চোরাগুলি যেটাকে বলা হয়। সেই গুলিটি আসলে গ্রামের মানুষ যখন প্রতিবাদ করতে আসে ঠিক সেই সময় কিন্তু আসলে যারা বালু ব্যবসায়ী তারা কিন্তু গ্রামের লোকজনকে উদ্দেশ্য করে কিন্তু এই গুলি ছুড়েছিল। সেখানে আমরা ৪ জনের পরিচয় কিন্তু ইতিমধ্যে পেয়েছি। যাদের পরিচয় পেয়েছি তারা হচ্ছেন আলিম মিয়া, নুরু মিয়া, সফর মিয়া এবং নুরুল মিয়া। এই ৪ জনকে কিন্তু উন্নত চিকিৎসার জন্য কিন্তু বিভিন্ন হাসপাতালে কিন্তু প্রেরণ করা হয়েছে। আরেকটি তথ্য যদি আপনাকে জানিয়ে রাখি যে মেঘনা নদীতে সামিউল ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান রয়েছে যারা ইজারা নিয়ে আসলে বালু উত্তোলন করছে, কিন্তু তারা কিন্তু যেখান থেকে বালু উত্তোলন করার কথা মেঘনা নদী সেখান থেকে বালু উত্তোলন না করে বিশেষ করে নবীনগরের যে আশেপাশের যে গ্রামগুলো, টলাপান বা চিত্রি, এই সমস্ত গ্রামের কৃষি জমি, চর জমি কিন্তু তারা কেটে নিয়ে যাচ্ছে। এবং তাদের সাথে কিন্তু পার্শ্ববর্তী যে নরসিংদী জেলা, সেখানকার রায়পুর মির্জাপুর নামের স্থান আছে সেখান। দর্শক, আপনারা শুনছিলেন ব্রাহ্মণবাড়িয়ার ঘটনার আদ্যপান্ত। মাদারীপুর সদরে আধিপত্য বিস্তার নিয়ে রাতের আধারে ফের টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষ জড়ালো ২ পক্ষ।
গতরাতে নতুন মাদারীপুর গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তার নিয়ে গ্রামের আক্তার হাওলাদার ও হাসান মুন্সির মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এরই জের ধরে গতকাল রাত ৯টার দিকে সংঘর্ষ শুরু হয় দুই পক্ষের মধ্যে। রাত ১টা পর্যন্ত চলে মারামারি। এ সময় শতাধিক হাত বোমা বিস্ফোরণ হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আর এই ঘটনায় আহতদের মধ্যে 2 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এর আগেও দুপক্ষ একাধিকবার সংঘাতে জড়ায়। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে লিপ্ত হয় তারা। রাত্রে 11:30টার দিকে মেসেজ পাওয়ার পরে পুলিশ এবং র্যাব ঘটনাস্থলে উপস্থিত হয় এবং তাদেরকে নিবৃত্ত করে এবং তারা ডিসপার্স হয়ে চলে যায়। তো তাদেরকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম এবং র্যাবের একাধিক টিম কাজ করে, কিন্তু কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে আমাদের এই গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে। রাজধানীর বসিলা, আদাবর ও বেরিবাত এলাকায় আবারও বেপরোয়া হয়ে উঠেছে ছিনতাইকারী, চাঁদাবাজ, সন্ত্রাসী কিশোর গ্যাং চক্র। শনিবার রাতে ঈদের চাঁদার দাবিতে আদাবরের আবির ফ্যাশন নামের একটি এমব্রয়ডারি কারখানায় হামলার ঘটনা ঘটে। আহত হয় অন্তত 3 জন। প্রতিবাদে আদাবর থানা ঘেরাও করে বিক্ষোভ করেন স্থানীয় এমব্রয়ডারি মালিক ও শ্রমিকরা। এর মধ্যে এই ঘটনায় জড়িত অভিযুক্ত কালা রাসেল সহ কয়েকজনকে আটক করেছে পুলিশ। মোহাম্মদপুরের বসিলা 3 রাস্তার মোড়। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় দিনে দুপুরে ছিনতাইয়ের কবলে পথচারী। ধস্তাধস্তির এক পর্যায়ে হাতে ধারালো অস্ত্রের আঘাত করে কিশোর গ্যাং সদস্যরা। আহত পথচারী কোনো রকমে দৌড়ে প্রাণ রক্ষা করেন। অভিযোগ, এলাকা ত্রাস হয়ে ওঠা কিলার বাদল গ্রুপের বিরুদ্ধে। একই দিন একই এলাকা। চাঁদা না দিলে গোটা মার্কেটের সব দোকান বন্ধ করে দেওয়ার হুমকি স্পষ্টই রেকর্ড হয় দোকানের সিসি ক্যামেরায়। বন্ধ থাকবো কালকের থেকে, পুরো মার্কেট, পুরো বিল্ডিং। এভাবেই কিলার বাদল, মোল্লা কাউসার, গ্রেজ সোহেল, কালা ফারুক, বাত রাসেল সহ নানা গ্যাংয়ের নামে ছিনতাই, চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্মে অতিষ্ঠ মোহাম্মদপুর, আদাবর, ঢাকা উদ্যান, বসিলা সিটি হাউজিং সহ আশেপাশের এলাকার মানুষ। সিটি হাসপাতালের সামনে আমার 2 জনদের 4-5 জন আইসা বড় বড় ছুরি বাই করে পুরা দৌড়া কোপ এলাকা মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, কাদামুক্ত করতে যেই আজকে আমাদের এই দশা। সবশেষ শনিবার রাতে আদাবর এলাকায় কালা রাসেল গ্রুপের সদস্যরা ঈদ উপলক্ষে চাঁদা দাবি করে এমব্রয়ডারি ব্যবসায়ী মোস্তাফিজুর রহমানের কারখানায়। চাঁদা না পেয়ে কিশোর গ্যাং সদস্যরা ধারালো অস্ত্র নিয়ে হামলা করে কর্মচারীদের উপর। এতে বেশ কয়েকজন আহত হয়। ওরা সব যেই সরকার যখন ক্ষমতা থাকে ওই সরকার মানে সাইনবোর্ড নিয়ে ওরা তখন এই অপকর্মগুলো চালা যায়। একটা ছেলেরে কোবাইতে কোবাইতে তার হাতের রগ কেটে ফেলছে, সে এখন হাসপাতালে আছে। আমরা যখন বেতনের সময় আসে, বেতনের টাকাটা দিই একটা ওয়ার্কারের হাতে, তখন ওরা যখন রাস্তায় বের হয় তাদের কাছ থেকে টাকা এবং মোবাইল ছিনতাই করে নিয়ে যায়। উৎপাতে অতিষ্ঠ ব্যবসায়ী ও কর্মচারীরা কালা রাসেলের বাবাকে আটক করে। পরে তারা সন্ত্রাসীদের গ্রেফতার ও নিজেদের নিরাপত্তার দাবিতে জড়ো হয় আদাবর থানার সামনে। এতে থানার সামনের সড়কের যান চলাচল বন্ধ হয়ে গেলে সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। তার বাবাকে পুলিশ ধরে নিয়ে আসছে, পুলিশ ইন্টিগ্রেশন আছে, কথা বলতেছে, ঠিক আছে। থানাতে দায়িত্বরত কর্মকর্তারা বলছে আপনারা যান, আইন শৃঙ্খলা বজায় রাখেন, উচ্ছৃঙ্খল করেন না। আমরা আপনাদেরকে ইনশাল্লাহ আশা করতেছি সেই আগে একটা আপডেট দিব ইনশাল্লাহ। এ ঘটনায় মামলা হয়েছে, আটক করা হয়েছে কালা রাসেলকে। পুলিশ জানায় স্থানীয় কিশোর গ্যাং ও চাঁদাবাজদের দমনে টহল ও বিভিন্ন পয়েন্টে পাহারা জোরদার করা হয়েছে। প্রত্যেক এলাকায় প্রত্যেক বিটে আমাদের মোবাইল পেট্রোল থাকে এবং ফুড পেট্রোল আছে। তো যে কোনো ইনসিডেন্ট ঘটার সাথে সাথে আমাদেরকে জানালে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারবো। আর ভিজিবল পুলিশিং বাড়ানো হচ্ছে। ঈদকে সামনে রেখে পুলিশি নজরদারি আরও বাড়ানো হবে বলে জানান এই কর্মকর্তা। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে কথা বলছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। আমরা শুনবো তার বক্তব্য। আমি জিজ্ঞেস করছি যে আপনাদের প্রমিসের একটি কথাও শুনিনি। বলেন, একজনে একটি করে প্রমিস করেন, কি করবেন? একজনে মাইক্রোফোন দিলে একজনের কথা বলবেন না। আর আপনাদের কাঠামোগত আসতে, আপনাদের কাঠামোগত ভাবে কে সিনিয়র, কে জুনিয়র, কে সেক্রেটারি, কে জয়েন্ট সেক্রেটারি, কে অর্গানাইজ সেক্রেটারি আছে। আপনাদের তো কাঠামো আছে।
আমার এখানে জোর করে কথা বললেই কি আপনি বেশি কাছাকাছি করবেন না দূরে চলে যাবেন? সবই ঠিক আছে, দেখি না আমরা ডিসিপ্লিন ওয়াইজে শুনি আপনাদের অ্যাকর্ডিং টু ইউর প্রটোকল। আপনার পজিশন কি? আপনার পজিশন কি? আপনার কমিটি বাক্সিছে প্রেসিডেন্ট মেম্বার, আপনার আগে কেউ আছে বলার? আমি বলছি আপনাদের সিরিয়ালটা আপনারা মেনটেন করেন। সেলিম ভাই বক্তৃতা শুনলেন, লোয়ার থেকে বলবেন না আপার থেকে বলবেন। আই ওয়ান্ট টু হ্যাভ দ্যাট ফার্ম কমিটমেন্ট ফ্রম ইউ। আর নেক্সট টাইম আপনারা যখন আমার সাথে কথা বলবেন ওই সিরিয়ালটা মেনটেন করবেন, আপনাদের কাছে আমরা শিখবো। ওকে দর্শক, আমরা শিক্ষামন্ত্রীর বক্তব্য শুনছিলাম সরাসরি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় সরকার গঠন ও দেশের প্রধানমন্ত্রী হওয়ায় তারেক রহমানকে শুভেচ্ছা জানান সৌদি রাষ্ট্রদূত। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন বার্তাও পৌঁছে দেন রাষ্ট্রদূত। সাক্ষাতে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। এছাড়াও সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, আর্থসামাজিক বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও সৌদি রাষ্ট্রদূত। এর আগে সকাল ৯টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অফিস করতে আসেন তারেক রহমান। এ সময় মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার তাকে স্বাগত জানান। দর্শক, সচিবালয়ে আছেন আমার সহকর্মী সাইফুদ্দিন রবিন, একটু তার সঙ্গে যোগ দিয়ে কথা বলতে চাই। রবিন, আমরা বলছিলাম দর্শকদের যে আজকে প্রধানমন্ত্রী অফিস করতে এসেছেন সচিবালয়ে, তার আর কি কি কর্মসূচি রয়েছে বা কার্যক্রম রয়েছে আজকের, একটু জানাবেন আমাদের সেই তথ্য। আচ্ছা, বেশ ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সচিবালয়ে তার কার্য দিনের শুরু থেকে বলা চলে ধাপে ধাপে কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আপনি যেমনটি বলছিলেন, প্রথমেই সৌদি রাষ্ট্রদূত এসেছিলেন, সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ হয়েছে এবং এর আগে মূলত পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র সচিব তারা মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন এবং এরপর সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে প্রধানমন্ত্রীর বিশেষ সভাকক্ষে। সেই সভার পর এখন যদি বলতে চাই, এখন এই মুহূর্তে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি মহাসচিব, স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ সালাউদ্দিন আহমদ এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খান, তাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এই সচিবালয়ে। এবং সেই বৈঠককে কেন্দ্র করে নেতৃবৃন্দ এর আগে বা মন্ত্রিসভার সদস্য যারা রয়েছেন তারা এর আগেই প্রধানমন্ত্রীর এই কার্যালয়ে এসেছেন এবং সেখানে এখন এই মুহূর্তে সেই বৈঠকটি চলছে এবং এখান থেকেই একটি গুরুত্বপূর্ণ কোনো ধরনের সিদ্ধান্ত আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে। এরপর দুপুর 2টা নাগাদ সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠন বিষয়ে একটি সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে। সেসব সভা শেষ করে যখন নেতৃবৃন্দ, মন্ত্রীরা বের হয়ে আসবেন, তারপরেই হয়তো বা সেই সভার বিস্তারিত বা কী কী সিদ্ধান্ত হলো সেসব নিয়ে আমরা পুরোপুরি জানতে পারবো। সেই তথ্য আপনার কাছ থেকে জানবো রবিন, অনেক ধন্যবাদ। সংসদ নির্বাচনের দিন বিএনপি নেতাকর্মীদের উপর হামলার অভিযোগে জামায়াত জোটের প্রার্থী মামুনুল হককে প্রধান আসামি করে একাধিক মামলা করার কথা জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ও ঢাকা 13 আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ। সকালে রাজধানীর ধানমন্ডিতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন নেতাকর্মীদের দেখতে এসে কথা জানান ববি হাজ্জাজ। এ সময় তিনি অভিযোগ করেন, নির্বাচনের দিন একাধিক কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মামুনুল হক নিজে দাঁড়িয়ে থেকে হামলার নির্দেশ দিয়েছেন। হামলায় শতাধিক নেতাকর্মীকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে এবং এখনও বেশ কয়েকজন ভর্তি আছে। মোহাম্মদপুর আদাবর এলাকায় ছিনতাই, চাঁদাবাজি, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। বলেন, দলীয় পরিচয়ে কাউকে চাঁদাবাজি করার সুযোগ দেবে না বিএনপি সরকার। যেই জায়গাগুলোতে আমাদের প্রতিপক্ষরা কেন্দ্র দখল করে ভোট চুরির কারখানা করতে চেষ্টা করেছিল, সেই জায়গাগুলোতে প্রথমে আমাদের কর্মী বাহিনীরা থামাতে চেষ্টা করে এবং তারপর আর্মড ফোর্সেস এবং আইন শৃঙ্খলা বাহিনীরা শক্তভাবে তাদেরকে প্রতিহত করে। রাজধানীর উত্তরায় চেতনানাশক মেশানো পানি খেয়ে আয়শা আক্তার নামের এক গৃহকর্ত্রীর মৃত্যুর ঘটনায় ওই বাসার গৃহকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন PBI। বৃহস্পতিবার গৃহকর্মী বিলকিসকে গাজীপুর থেকে গ্রেফতার করা হয়েছে। রোববার সকালে PBI ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
পুলিশ বলছে ঘটনার 2 দিন আগে গৃহকর্মী হিসেবে নিয়োগ পায় বিলকিস। পূর্ব পরিকল্পনা অনুযায়ী পানির সাথে চেতনানাশক মিশিয়ে খাওয়ানো হয় ভুক্তভোগী আয়েশা আক্তার ও তার স্বামী আনোয়ার হোসেনকে। পরে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায় গৃহকর্মী। এই ঘটনার ভুক্তভোগী আয়েশা আক্তারের ছোট ছেলে বাদী হয়ে মামলা করেন উত্তরা পশ্চিম থানায়। পুলিশ বলছে এর আগেও অভিযুক্ত বিলকিসের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় 5টি মামলা রয়েছে। মেলান্দহের তথ্যের ভিত্তিতে আমরা গাজীপুরে তার বাসা উদ্ঘাটন করতে সক্ষম হই। তো সেখানে তাকে আমরা বাসা থেকে তাকে গ্রেপ্তার করি এবং বিলকিস সে স্বীকার করে যে স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে সে মিথ্যা তথ্য দিয়েছিল নাম, এবং সে এই ঘটনা সংঘটিত করেছে। ব্যস্ততা যখন তুঙ্গে তখনও ক্লান্তি নেই দর্জিপাড়ার কারিগরদের। হাতের প্রতিটি ফোরেই লুকিয়ে আছে এক একটি পরিবারের ঈদ আনন্দ। শবে বরাতের আগেই অর্ডার বেড়েছে। সংশ্লিষ্টরা জানান 10 রোজার পর আরও 1 দফা অর্ডার বাড়বে। প্রতি বছর ঈদকে কেন্দ্র করে দর্জিপাড়ায় হাতবদল হয় কয়েকশো কোটি টাকা। সারা বছরের ব্যবসার 40% সম্পন্ন হয় রমজানে। ঈদকে কেন্দ্র করে জমে উঠেছে দর্জি বাড়িগুলোর ব্যস্ততা। নিজের আঙ্গিকে পোশাক তৈরিতেই ভিড়। অনেকেই আগেভাগে বানিয়ে নিচ্ছেন শখের পোশাক। শবে বরাতের পর থেকে কারিগরদের ব্যস্ততা বেড়েই চলছে। তবে দর্জি বাড়িতে নারীদের আনাগোনা বেশি। সূক্ষ্ম হাতের কাজ, মাপের নির্ভুল কাটিং আর খণ্ড খণ্ড কাপড়ের একের পর এক পূর্ণাঙ্গ রূপ দিতেই ব্যস্ত কারিগররা। রোজায় কাজ শুরু হয় 10টা থেকে, চলে মাঝরাত অবধি। পুরনো ঐতিহ্য এর প্রতি এখনো আস্থা হারায়নি সাধারণ মানুষ। একেবারে রেডিমেডের একটু সমস্যা হচ্ছে, অনেক সময় গায়ের সাথে ফিটিং হয় না। কাটিং মানে যেভাবে বলি সেভাবে ওনারা করেন, সেই ডিজাইনটা রাখেন। মাথায় যদি ডিজাইন থাকে, অনেক পছন্দ হচ্ছে, এটা কাপড়ের মেটেরিয়াল চুজ করা যায় নিজে নিজে, সেজন্য বানানো দেওয়া হয়। 10 রমজানের আগেই দেখা যায় যে অর্ডারের প্রেশার পড়লে ওনারা অর্ডার অফ করে দেয়। তো ওই বেসিসে দেখা যায় যে আগে থেকেই বানাতে নিয়ে আসি। দর্জি বাড়িগুলোতে উৎসবের প্রস্তুতি শুরু হয়েছে ঢের আগে। শবে বরাতের আগ থেকেই এখানে উপচে পড়া অর্ডার। 10 রোজার পর থেকে ব্যস্ততার নতুন মোড় নেবে। এবারে ঈদে আভিজাত্যের লড়াই এগিয়ে আছে পাকিস্তানি সালোয়ার কামিজ। শৌখিনতার এই ছোঁয়ায় খরচটাও বেশ। সালোয়ার ব্লাউজের জন্য সর্বোচ্চ মজুরি গুনতে হচ্ছে 1000 টাকা। কাস্টমার এখন কাপড় আগেই বানায় ফেলায়। সবরাতের আগে চাপ ছিল, তখন কাজ অনেকগুলো কাজ করতে পারছি। 700 টাকা সুতি সেলার কামিজ নর্মালটা, যেটা পাইপিং টাইপিং ছাড়া হয়, আর ডাবল যেটা সেলার কামিজ ওটা 1000 টাকা। ডিজাইন হলে মজুরি বাড়ে। অর্ডার আছে, টুকটাক আছে, এখন শুরুতে একটু কমই আর কি। এখন মানুষ একটু মার্কেটে কম আসে আর কি। কিছুদিন পরে মার্কেটে লোকজন আসবে, ওই সময় কাজকাম বাড়বে। হতে পারে 25 রোজা, 28 রোজা বা 29 রোজা অর্ডার নিয়ে দেওয়া যায় যদি পরিস্থিতি অনুকূলে থাকে। এটি শুধু কারিগরদের একার লড়াই নয়, দর্জিদের এই ব্যস্ত সময়ে হাত লাগাচ্ছেন পরিবারের অন্য সদস্যরাও। কেউ পুঁথি বসাচ্ছেন, কেউ হুক লাগাচ্ছেন, আবার কেউ নিপুণ হাতে কাটছেন বাড়তি সুতো। এই যে পারিবারিক বন্ধন আর সমৃদ্ধ শ্রম, তারাই পূর্ণতা দিচ্ছে এক একটি শখের পোশাককে। ঈদ কেন্দ্রিক পোশাকের এই বিশাল বাজারে দর্জি শিল্পের অংশীদারিত্ব প্রায় 25%। শাহদিন অন্তরা, যমুনা নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের বিতর্কিত টেলিকম আইন ও নীতিমালা পর্যালোচনা করাই হবে নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। উদ্যোক্তারা মনে করেন টেলিকম খাতে দ্রুত শৃঙ্খলা ফিরিয়ে আনা দরকার। ডিজিটাল সার্বভৌমত্ব গড়ে তুলতে সহায়ক নীতি চান সংশ্লিষ্টরা। বলছেন বিনিয়োগের পথনকশাও প্রয়োজন। 24-এর রাজনৈতিক পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের হাত ধরে দেশের টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি খাতে বেশ কিছু সংস্কার করা হয়েছে। এর আওতায় টেলিযোগাযোগ খাতের আইন ও লাইসেন্সিং ব্যবস্থা এসেছে বড় পরিবর্তন। টেলিকম খাতে নতুন নীতিমালা এবং বিধিবিধান বিশেষ অপারেটর এবং সুনির্দিষ্ট কিছু প্রতিষ্ঠানের জন্য বিশেষ সুবিধার পথ উন্মোচন করেছে বলে মনে করেন প্রযুক্তিবিদরা। তাদের অভিমত, তাড়াহুড়ো করে আইন ও নীতি পরিবর্তন করায় এ খাতে বিশৃঙ্খলা বিরাজ করছে। পলিসিটা রিভিউ হয়ে গেলে আমরা দেখব যে তখন টেলিকম আইনের কোথায় কোথায় পরিবর্তনগুলো প্রয়োজন। সেই পরিবর্তনের পার্সপেক্টিভ থেকে তখন গাইডলাইন এবং কনসালটেশনের মাধ্যমে অন্যান্য বিষয়গুলো আসবে। ইন্টারিম গভর্নমেন্টের সময় আমরা যেটা দেখেছি
তাড়াহুড়ো করে আইনটা পরিবর্তন হয়েছে। সেখানে সমসাময়িক যেসব বিষয়গুলো আসা উচিত ছিল সেগুলো আসেনি। গত 1.5 বছরে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের বাণিজ্য সম্প্রসারণের পথ সংকুচিত হয়েছে এমন অভিযোগ উঠেছে। লাইসেন্সিং নীতিমালায় বিতর্কিত বিধিবিধানের বিষয়ে উদ্যোক্তারা আপত্তি তুললেও তাতে গা করেনি বিদায়ী সরকার। নতুন সরকারের কাছে তাই দীর্ঘমেয়াদী বিনিয়োগের পথনকশা চান তারা, যেগুলো আবার নতুন করে রিভিউ করা উচিত। নতুন সরকার যারা আসছেন ওনাদেরকে কমিটমেন্ট দিতে হবে যে এই পলিসিটা আগামী 15 বছর 20 বছরের জন্য বহাল থাকবে। সেই ক্ষেত্রে আমরা যারা ইনভেস্টর আছি কিংবা আমরা যারা এখন পর্যন্ত এই ব্যবসা পরিচালনা করে আসছি, আমরা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা করতে পারবো। বিগত সরকারের শেষ সময়ে অনুমোদন পাওয়া টেলিকম আইন নিয়ে উদ্যোক্তা, অপারেটর এমনকি খোদ নিয়ন্ত্রক সংস্থারও আছে আপত্তি। নিয়ন্ত্রক সংস্থার স্বাধীনতাকে খর্ব করা এই আইন পুনর্বিবেচনার পরামর্শ প্রযুক্তিবিদদের। যে রেগুলেশনে আনা হোক না কেন, সেটা একটা অপারেটরকে শুধুমাত্র বেনিফিট দেওয়া হয়। সো আমাদেরকে সেখান থেকে বেরিয়ে আসতে হবে, আমাদেরকে মার্কেট কম্পিটিশনকে গুরুত্ব দিতে হবে, নট ফর ওয়ান অপারেটর অর টু অপারেটরস, ফর দ্য বেস্ট ইন্টারেস্ট অফ দ্য কনজিউমার্স। আমরা এই জায়গাটাতে অনেক ক্ষেত্রে গ্যাপ দেখি। পিটিআরসি যে পরিমাণ ক্ষমতা খর্ব করা হয়েছে এটা পুনর্বিবেচনা করা উচিত। নতুন লাইসেন্স গ্রহণ করতে গেলে মাল্টি লেয়ারে আমার ভেরিফিকেশন দরকার, মাল্টি লেয়ারের যে অ্যাপ্রুভাল প্রসেসটা দরকার, এটা আসলে দীর্ঘমেয়াদী একটা সূত্রের মধ্যে আমরা পড়ে যাব এবং আলটিমেটলি টেলিকম সেক্টরের স্থিরতা চলে আসবে। বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী ডিজিটাল সার্বভৌমত্ব গড়ে তোলার জন্য স্থানীয় উদ্যোক্তা বান্ধব নীতি প্রণয়ন চান খাত সংশ্লিষ্টরা। তত বেশি অর্থনীতি বা ইকোনমি তত বেশি সচল হবে আমাদের। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। রোজায় যেসব নিত্যপণ্যের চাহিদা বাড়ে সেগুলোর দাম এখনও বেশ চড়া। প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে 120 থেকে 140 টাকায়। শুরুর দিকে শসা, বেগুন ও কাঁচামরিচ বাজারে উত্তাপ ছড়ালেও 2 দিনের ব্যবধানে দাম কিছুটা কমেছে। মানভেদে ছোলা কেজি বিক্রি হচ্ছে 90 থেকে 95 টাকায়। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 190 টাকা কেজি দরে। আগের মতোই আছে পেঁয়াজ ও চিনির দাম। এদিকে কুমিল্লার বাজারগুলোতে ভোজ্য তেলের তীব্র সংকট তৈরি হয়েছে। বেশিরভাগ দোকানেই মিলছে না 5 লিটার তেলের বোতল। খুচরা ব্যবসায়ীরা বলছেন, রমজানে কোম্পানিগুলো কৃত্রিম সংকট তৈরি করে। তেলের সাথে অন্য পণ্য ক্রয়ে বাধ্য করা হয় ছোট ব্যবসায়ীদের, ফলে মিলছে না 5 লিটারের সয়াবিন তেল। চাল বেগুন বিক্রি হচ্ছে 100 টাকা, এখন লাম্বা বেগুন বিক্রি হচ্ছে 80 টাকা। এখন করলার দাম বেশি, করলা আবার মনে করেন 200 টাকা। গোডাউন থেকে যে তেল আনতে হয়, তেলের পাশাপাশি অন্যান্য প্রোডাক্ট নিতে হয়, তাহলে তারা শুধু তেল দেয় না চাইলে, আর পাশাপাশি 5 লিটার তেল কোথাও পাবেন না বাজারে। এই দেশের ব্যবসায়ীরা সারা বছরের লাভ এক রমজান মাসেই করতে চায়। ব্যবসায়ীদের দৌরাত্ম্য নিয়ন্ত্রণ করতে না পারলে অকার্যকর হয়ে পড়তে পারে সরকার, এমনটাই মন্তব্য করেছেন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূঁইয়া। রোববার 11:30টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে 5 দফা দাবিতে মানববন্ধন করে ক্যাব। এ সময় চকবাজারের মৌলভীবাজারে ভোক্তা অধিকারের অভিযানে বাধা প্রদান ও বাজার বন্ধের হুমকির প্রতিবাদ জানান বক্তারা। দাবি জানান দোষীদের দ্রুত গ্রেফতারের। এ সময় হুমায়ুন কবির আরও বলেন, মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী ভুট্টো পাকিস্তানের জুলফিকার আলী ভুট্টোর মতো আচরণ করেছেন। অনিয়মের প্রমাণ থাকার পরও সহায়তা না করে বরং ভোক্তা অধিকারের কাজে বাধা দিয়েছেন তিনি। এ সময় বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, নির্বাচিত সরকারের সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে মব সন্ত্রাস দমন আর দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ। অবিলম্বে ব্যবসা নামে সাধারণ মানুষের পকেট মারা বন্ধের দাবি জানান তিনি। এক্ষেত্রে সরকারি অভিযানে বাধা দেয়া হলে কঠোর পদক্ষেপের তাগিদও দেন তিনি। পরে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বরাবর এই বিষয়ে একটি স্মারকলিপিও প্রদানের কথা জানায় ক্যাব। পাল্টা শুল্কের নামে গত 1 বছরে যে বিলিয়ন ডলার আদায় করেছে মার্কিন সরকার, তার পুরোটাই এখন কার্যত অবৈধ। বিভিন্ন দেশের উপর আরোপ করা হলেও ট্যারিফের অর্থ মূলত পণ্যের দাম বাড়িয়ে মার্কিন জনগণের পকেট থেকে কাটা হয়েছে। প্রশ্ন উঠেছে, তবে কি ক্রেতারা ফেরত পাবে তাদের অর্থ? সুপ্রিম কোর্ট এই বিষয়ে সুনির্দিষ্ট কোনো নির্দেশনা না দেয়ায় তৈরি হচ্ছে ধোঁয়াশা। ট্রাম্প প্রশাসন বলছে, অর্থ ফেরত ইস্যুতে আইনি প্রক্রিয়া শেষ হতেই কেটে যেতে পারে বহু বছর। So
2025 সালে জানুয়ারিতে হোয়াইট হাউসের দায়িত্ব নেওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে বাণিজ্য যুদ্ধ শুরু করেছিলেন তা এখনো থামেনি। প্রেসিডেন্ট হওয়ার পরপরই ব্যাপক বিতর্কের জন্ম দিয়ে প্রায় সব দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। এখন এক রায়ে দেশটির সুপ্রিম কোর্ট জানিয়ে দিল ট্রাম্পের সেই শুল্ক আরোপ পুরোপুরি অবৈধ। বিভিন্ন হিসাবে এ পর্যন্ত প্রায় 3 লাখ প্রতিষ্ঠানের কাছ থেকে $175 বিলিয়ন পাল্টা শুল্ক হিসেবে আদায় করে ফেলেছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়। সুপ্রিম কোর্টের রায়ের পর বিপুল অর্থ ফেরতের প্রক্রিয়া নিয়ে চলছে নানা আলোচনা। কারা পাবে শুল্কের অর্থ তা নিয়েও উঠছে প্রশ্ন। রায়ে এ বিষয়ে স্পষ্ট কোনো নির্দেশনা দেয়নি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত। বিভিন্ন দেশের ওপর আরোপ করা হলো ট্যারিফ দিতে হয় মার্কিন আমদানিকারক প্রতিষ্ঠানগুলোকে। পাল্টা শুল্কের অর্থ রিফান্ড চেয়ে এরই মধ্যে বাণিজ্য আদালতে 1000-এর বেশি মামলা হয়েছে। সামনের দিনগুলোতে মামলার হিড়িক পড়ার শঙ্কা রয়েছে। যদিও এরই মধ্যে ট্রাম্প প্রশাসন সতর্ক করেছে, রিফান্ড ইস্যুতে সমাধান পেতে আদালত চত্বরে ঘুরতে ঘুরতেই কেটে যেতে পারে বহু বছর। সুপ্রিম কোর্ট ফেরতের বিষয়ে কিছু না বললেও এটি স্পষ্ট যে এই অর্থ ফেরত দিতে হবে। আমার মনে হয় বেশিরভাগ কোম্পানি অর্থ ফেরত পাওয়ার আবেদন করবে। অর্থ মন্ত্রণালয় সম্প্রতি তাদের রিজার্ভ বাড়িয়েছে। ধারণা করা যায় এই কারণেই তারা রিজার্ভ বাড়ানোর মতো পদক্ষেপ নিয়েছিল। এদিকে আমদানিকারকরা ট্যারিফের অর্থ পরিশোধ করলেও পরোক্ষভাবে ডলার গেছে মূলত যুক্তরাষ্ট্রের সাধারণ ক্রেতাদের পকেট থেকে। পণ্যের দাম বাড়িয়ে বাড়তি অর্থ আদায় করেছে ব্যবসায়ীরা। আর তাই এই অর্থের মূল ভাগিদার আসলে সাধারণ মার্কিনিরাই। আমদানিকারকরা যদি রিফান্ড পায়, সাধারণ মানুষ তাদের প্রাপ্য বুঝে পাবে কিনা তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। বিশ্ব বিনোদনের কেন্দ্র নিউ ইয়র্কের টাইমস স্কয়ার আবারও মুখরিত হলো পবিত্র কোরআন তেলাওয়াত আর তাকবীরের ধ্বনিতে। বিশাল জামাতে পাশাপাশি দাঁড়িয়ে সালাত আদায় করলেন নানান দেশ ও বর্ণের মুসলিমরা। ছিল ইফতার আয়োজনও। বিনামূল্যে খাবার বিতরণ করা হয় দুস্থদের মাঝে। পঞ্চমবারের মতো এমন আয়োজন করতে পেরে নিউ ইয়র্ক সিটি কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে আয়োজকরা। নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছেন হাজার হাজার মানুষ। বিশাল জামাতে আদায় করছেন সালাতুত তারাবি। বিভিন্ন দেশের নানা বর্ণের মানুষগুলোর সাধারণ পরিচয় তারা মুসলিম। এ নিয়ে পঞ্চমবারের মতো টাইমস স্কয়ার প্রাঙ্গণে সালাত আদায়ে জড়ো হয় মুসল্লিরা। রমজানের তৃতীয় দিনে বসনিয়ার বংশোদ্ভূত মার্কিন ইমাম ফাতিহ সেভারেজিকের নেতৃত্বে অনুষ্ঠিত হয় তারাবির সালাত। আল্লাহু আকবর ধ্বনিত হয় হাজারো কণ্ঠে। নামাজ আদায়ের ফাঁকে ফাঁকে স্পিকারে হয় কোরআন তিলওয়াত, অনুবাদ করা হয় ইংরেজিতেও। পঞ্চমবারের মতো এই আয়োজন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। নিউ ইয়র্ক সিটি কর্তৃপক্ষ আমাদের এবছর আবার অনুমতি দিয়েছে, সেজন্য কৃতজ্ঞ। আগামী বছরগুলোতেও সফলভাবে এই আয়োজনের অপেক্ষায় রয়েছি। ইফতারের সময় শুরু হওয়া এই আয়োজনে সন্ধ্যা হওয়ার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে টাইমস স্কয়ার। ধর্মের প্রকৃত সৌন্দর্য প্রকাশ ও সম্প্রীতির বার্তা ছড়ান আয়োজকরা। রোজাদারদের ইফতারের পাশাপাশি ধর্ম নির্বিশেষে দুস্থ মানুষের মধ্যে বিনামূল্যে বিতরণ করেন খাবার। এখানে এসে গৃহহীন মানুষদের বিনামূল্যে খাবার বিতরণ ও তাদের সাথে বসে খাওয়ার সৌভাগ্য হয়েছে, যা একটি বড় পাওয়া। এমন কাজ করার জন্য আপনাকে মুসলিম হতে হবে না। একসাথে বসে শুধু খাবারই নয়, আনন্দও ভাগ করে নেই আমরা। এটি এই আয়োজনের সবচেয়ে সুন্দর অংশ। খুতবায় বিশ্বের মুসলিমদের সাম্প্রতিক অবস্থা নিয়েও হয় আলোচনা। ফিলিস্তিনি, সিরিয়ান থেকে শুরু করে সকল নিপীড়িত মুসলিমদের জন্য বিশেষ দোয়া করা হয় জমায়েতে। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। চীনে বসন্ত উৎসব মানেই ঐতিহ্য, আনন্দ আর মিলন মেলা। তবে এবার সেই উদযাপনে যোগ হয়েছে প্রযুক্তির নতুন মাত্রা। হানফু পরে অভিনেতাদের সঙ্গে একই মঞ্চে পারফর্ম করছে রোবট, যা দর্শকদের দিয়েছে এক ভিন্ন অভিজ্ঞতা। শুধু তাই নয়, উৎসব ঘিরে দেশ জুড়ে বেড়েছে রোবটের চাহিদাও। আগের মাসের তুলনায় রোবট বেচাকেনা বেড়েছে প্রায় 70%। ঐতিহ্যবাহী চীনা পোশাক হানফু পরে নাচছে রোবটগুলো। মানুষের সাথে একই মঞ্চে পাল্লা দিয়ে নাচ, গান আর অভিনয়ে অংশ নিচ্ছে রোবটরা। ব্যতিক্রমী দৃশ্য মুগ্ধ হয়ে উপভোগ করছে দর্শকরা। চীনের মধ্যাঞ্চলীয় হেনান প্রদেশের সুইতাং লুয়াং শহরের দৃশ্য এটি। চলছে দেশটির ঐতিহ্যবাহী স্প্রিং ফেস্টিভ্যাল। বসন্ত উৎসব উদযাপনের সাথে প্রযুক্তিগত প্রদর্শনী আরও জীবন্ত করে তুলেছে এবারের আয়োজনকে।
পূর্ব চীনের জিয়াংসু প্রদেশের উক্সি শহরে একটি স্মার্ট রোবট এক্সপিরিয়েন্স সেন্টারে চোখে পড়ছে উপচে পড়া ভিড়। রোবটরা ঢাক বাজিয়ে আর প্রাণবন্ত নাচ পরিবেশন করে স্বাগত জানাচ্ছেন পর্যটকদের। সুজো নিউ ডিস্ট্রিক্টেও একই চিত্র। দর্শনার্থীরা চাইলে রোবটের সঙ্গে প্রতিযোগিতায়ও অংশ নিতে পারছেন। পাশাপাশি বাস্তব জীবনে রোবটের ব্যবহারও তুলে ধরছে বিভিন্ন রোবোটিক্স কোম্পানি। বিশ্লেষকদের মতে 2026 সালে চীনা মিডিয়া গ্রুপের আয়োজিত স্প্রিং ফেস্টিভ্যাল গালায় রোবটের এই নজর করা পরিবেশন বাজারে চাহিদা বাড়াতে বড় ভূমিকা রেখেছে। গালায় রোবটের পারফরমেন্স দেখে মুগ্ধ হয়েছিলাম। এখানে এসে সরাসরি রোবটের সঙ্গে মিশতে পেরে দারুণ লাগছে। গত 2 দিনে দর্শনার্থীর সংখ্যা স্বাভাবিক সময়ের তুলনায় 3 থেকে 4 গুণ বেড়েছে। রোবট ভাড়া বা কেনার বিষয়ে আগ্রহ প্রায় দ্বিগুণ। রোবট সরবরাহের প্ল্যাটফর্ম কিংটিয়ান রেন্ট এর তথ্য অনুযায়ী চলতি বসন্ত উৎসবে অর্ডার আগের মাসের তুলনায় প্রায় 70% বেড়েছে। এর মধ্যে 34% বিনোদনমূলক পরিবেশনায়, 31% বাণিজ্য বিপণনে, 19% শিক্ষা ও সাংস্কৃতিক পর্যটনে এবং 16% দৈনন্দিন ব্যবহারের জন্য নেওয়া হয়েছে। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। টি-20 বিশ্বকাপের সুপার 8-এর প্রথম ম্যাচটা ভেস্তে গেল বৃষ্টিতে, কিন্তু 1 পয়েন্ট পেয়ে দুই দলই খুব বেশি অখুশি হবার কথা নয়, কারণ পাকিস্তান নিউজিল্যান্ড ম্যাচে নিরঙ্কুশ ফেভারিট ছিল না কোনো দলই। তবে প্রকৃতির আবার সমতা এনে দিতে পারে 4 দলের মধ্যে, কারণ এই গ্রুপের পরের ম্যাচ রোববার ক্যান্ডির পালেকেল্লেতে। শ্রীলঙ্কা ইংল্যান্ডের সেই ম্যাচেও বাগড়া দেবে বৃষ্টি বলছে আবহাওয়ার পূর্বাভাস। কলম্বো থেকে আরও জানাচ্ছেন সহকর্মী হাসানুর রহমান। গগনে গরজে মেঘ, ঘন বর্ষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। নিউজিল্যান্ডের পাকিস্তানের ক্রিকেটাররা ড্রেসিং রুমে বসে এমনই নিশ্চয়ই কোনো কবিতার পংক্তি মনে করছিলেন, কেননা সুপার 8-এর মহা গুরুত্বপূর্ণ ম্যাচে দুই দলই জয় পাওয়ার লক্ষ্যে মাঠে এসেছিল। ওয়ার্ম আপ হয়েছিল, টস হয়েছিল, কিন্তু তখনই শুরু বেরসিক বৃষ্টি। স্থানীয় সময় 9:05 পর্যন্ত যখন বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই, তখন ম্যাচটা কলড আপ করতে বাধ্য হয় সংশ্লিষ্টরা, যার ফলে 1 পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে নিউজিল্যান্ড আর পাকিস্তানকে। তবে এই ফলাফলে দুই দলই যে খুব বেশি অসন্তুষ্ট হবে সেটাও বলার সুযোগ নেই কিন্তু, কেননা এই ম্যাচে দুই দলের জয়ের সম্ভাবনাই ছিল প্রায় 50-50। সাম্প্রতিক লড়াইগুলো অন্তত বলে সে কথাই। তাই তো পাকিস্তান বা নিউজিল্যান্ড কেউই খুব বেশি মনক্ষুণ্ণ হবার কথা নয়। তবে সুপার 8-এর দ্বিতীয় ম্যাচ শ্রীলঙ্কাতে ক্যান্ডিতে পাল্লেকেল্লে স্টেডিয়ামে, শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডের মধ্যে, কিন্তু সেই ম্যাচেও বাগড়া দিতে পারে বৃষ্টি, অন্তত আবহাওয়ার পূর্বাভাস বলছে তাই। ক্যান্ডির পূর্বাভাস বলছে সকাল থেকে দুপুর পর্যন্ত টানা বৃষ্টির সম্ভাবনা প্রায় 50 থেকে 60%। আবার ম্যাচ শুরুর সময় স্থানীয় সময় 3টা, অর্থাৎ বাংলাদেশ সময় 3:30টায়। সেই সময় থেকে সন্ধ্যা পর্যন্ত আবারও 50 থেকে 60% কিংবা কখনো তারও বেশি বৃষ্টির পূর্বাভাস দেখাচ্ছে। এখন সেই ম্যাচটাও যদি বৃষ্টির কারণে ভেস্তে যায়, তাহলে 4 দলেরই সমান পয়েন্ট হবে 1-1 করে। তবে খেলাটা যেন মাঠে গড়ায়, সেটা যেমন প্রত্যাশা করে সংশ্লিষ্টরা, তেমনি যারা টিকিট কেটে রেখেছেন খেলাটা দেখার জন্য, শ্রীলঙ্কা যেহেতু হোম টিম, দর্শকরা তো অন্তত খুব করে চাইবে যেন মাঠের লড়াইটা মাঠে গিয়ে দেখতে পারেন তারা। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, কলম্বো, শ্রীলঙ্কা। লা লিগায় টানা 8 জয়ের পর অবশেষে জয়রথ থামল রেকর্ড চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের। ওসাসুনার কাছে 2-1 গোলে হেরে শীর্ষস্থান হারানোর শঙ্কায় লস ব্লাঙ্কোসরা। এদিকে ইপিএলে নিকো ও রেইলির জোড়া গোলে নিউক্যাসল ইউনাইটেডকে একই ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। এই জয় শীর্ষস্থান দখলের লড়াইয়ে আরও কাছাকাছি চলে এসেছে সিটিজেনরা। স্প্যানিশ লা লিগায় দাপুটে পথ চলায় এবার থমকে দাঁড়াতে হয়েছে রিয়াল মাদ্রিদকে। ধারহীন আক্রমণ আর থিবো কর্তোয়ার ভুলে দীর্ঘ সময় পিছিয়ে থাকার পর ভিনিসিয়াস জুনিয়রের গোলে ম্যাচ বাঁচানোর আশা জাগলেও শেষ সময়ের গোলে স্মরণীয় এক জয় তুলে নেয় ওসাসুনা। স্বাগতিকদের মাঠে বল দখলে অনেকটা এগিয়ে থাকলেও কখনোই চেনা ছন্দে দেখা যায়নি রিয়াল মাদ্রিদকে। কর্তোয়ার ভুলে ম্যাচের 38 মিনিটে পিছিয়ে পড়ে তারা। পাল্টা আক্রমণ রুখতে গিয়ে ভ্লাদিমিরকে বক্সে ফাউলের পর VAR এর সাহায্যে পেনাল্টির নির্দেশ দেন রেফারি, আর তা থেকেই ডেডলক ভাঙে ওসাসুনা। লম্বা সময় পর্যন্ত পিছিয়ে থাকার পর 73 মিনিটে সমতায় ফেরে লস ব্ল্যাঙ্কোসরা। ভালভার্দের বাড়ানো পাস নির্ভুল এক শটে দলকে সমতায় ফেরেন ভিনিসিয়াস জুনিয়র। ম্যাচ যখন নিশ্চিত ড্রয়ের দিকে এগিয়ে যাচ্ছিল, তখনই ব্যবধান করে দেন রাউল গার্সিয়া। খেলার শেষ দিকে দারুণ কোনাকুনি শটে বল জালে পাঠিয়ে স্বাগতিকদের 2-1 গোলের জয় নিশ্চিত করেন এই স্প্যানিশ মিডফিল্ডার।
এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষস্থান দখলের লড়াইয়ে আরও কাছাকাছিতে চলে এসেছে ম্যানচেস্টার সিটি। নিউক্যাসল ইউনাইটেডকে হারানোর দিনে ১ নম্বরে থাকা আর্সেনালের সাথে পয়েন্ট ব্যবধান 2-এ কমিয়ে এনেছে সিটিজেনরা। ইতিহাদ স্টেডিয়ামে শুরুটা দারুণ হয় ম্যান সিটির। ১৩ মিনিটে গোলের জন্য নেওয়া প্রথম শটেই এগিয়ে যায় তারা। গতিময় পাল্টা আক্রমণে মারমৌসের পাস থেকে জোরালো শটে গোলটি করে নিকো ওরেইলি। ৯ মিনিট পর লিড হারালেও ম্যাচের নিয়ন্ত্রণ নিতে বেশি সময় নেয়নি সিটিজেনরা। খেলার ২৭ মিনিটে হালান্ডের ক্রস থেকে কোনাকুনি হেডে নিজের দ্বিতীয় গোলে দেখা পান তরুণ ইংলিশ মিডফিল্ডার ওরেইলি। চলতি মৌসুমে এ নিয়ে লিগে ৪টি এবং সব মিলিয়ে ৬টি গোল করলেন ২০ বছর বয়সী এই ফুটবলার। ম্যাচে ফিরতে নিউক্যাসল চেষ্টা করলেও ২-১ ব্যবধানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। ২৭ ম্যাচে ১৭ জয় ও ৫ ড্রয়ে ৫৬ পয়েন্ট নিয়ে ২-এ আছে ম্যান সিটি। সমান ম্যাচে ২ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আর্সেনাল। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। স্প্যানিশ লা লিগার জয়ের ধারায় ফিরতে আজ লেভান্তের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। ক্যাম্প নিউতে বাংলাদেশ সময় রাত 9:15 মাঠে গড়াবে খেলাটি। জিরোনা আর অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে টানা 2 হারে ছন্দ হারিয়েছে বার্সেলোনা। সেই ধাক্কার সামলে লেভান্তে ম্যাচে পূর্ণ পয়েন্ট চোখ রাখছে হ্যান্সি ফ্লিকের দল। জয় পেলে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদকে টপকে যাওয়ার হাতছানিও আছে কাতালানদের সামনে। পুরো দমে অনুশীলনে ফিরে বার্সার জন্য স্বস্তির খবর হয়ে এসেছেন মার্কাস রাশফোর্ড এবং পেদ্রি। ইনজুরি কাটিয়ে গাভিও দলের সাথে মানিয়ে নেওয়ার প্রক্রিয়ায় আছেন, আর কোচ হ্যান্সি ফ্লিকও পূর্ণ আস্থা রাখছেন শিষ্যদের প্রতি। দর্শক, দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছে আমি ছোঁয়া খন্দকার। পরের ঘন্টা খবর নিয়ে ফিরবেন সহকর্মী নাবিলা সোহার। সাথেই থাকুন।